এই বাইকটা আমি প্রায় ৯,০০০ কিলোমিটারের কাছাকাছি চালিয়ে ফেলেছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে এই ৯,০০০ কিলোমিটার চালানোর আমার কি কি অভিজ্ঞতা, ভালো খারাপ সবকিছু। সম্পূর্ণ ভিডিও দেখলে এই জিক্সার বাইক নিয়ে আমার মনে হয় না আর কারো কোনো ধরনের প্রশ্ন বাকি থাকবে। মোটামুটি সবকিছু নিয়ে আমি বলার চেষ্টা করব যে বাইক সম্পর্কে যা 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 কিছু আছে সবকিছু। এই বাইকটা হলো সুজুকি জিক্সার এফআই ডিস্ক, নন এবিএস আর কি, তবে এফআই ইঞ্জিন। আমি যখন কিনেছিলাম তখন দাম পড়েছিল 2,38,000 টাকার মতন, 50 টাকা কম। এখন দাম হয়তো বা 2,50,000 টাকার কাছাকাছি হয়ে গিয়েছে। তো এই দামে এই বাইকটা কিনা কতটুকু ঠিক হবে নাকি হবে না সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিছু খারাপ দিক দিয়ে শুরু করি, ভালো দিকগুলো পরে বলি। খারাপ দিকগুলোর মধ্যে প্রথম খারাপ দিক হলো বাইকের ব্রেকিং। ব্রেকিংয়ে খারাপ দিক যদি বলতে হয়, পিছনের ব্রেকটা অনেক কম ধরে। এটা জিক্সার বাইকের একটা জন্মগত সমস্যা। পিছনে ডিস্ক ব্রেক থাকার পরেও পিছনের ব্রেকটা যথেষ্ট পরিমাণে কম এঙ্গেজ হয়। আর সেকেন্ডলি বাইকে কোনো এবিএস নাই, ফলে ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশনে হার্ড ব্রেক করলে গাড়ির চাকা স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই দুইটা কারণেই ব্রেকটা একটু দুর্বল এর সমসাময়িক বাইকগুলোর তুলনায়। ঠিক আছে, তো এরপরে যে খারাপ দিকটা বলতে হয় সেটা হলো এর সিট প্রচুর পরিমাণে শক্ত, সিটের কমফোর্ট অনেক কম। লং রাইডে সিটে বসে থাকলে পায়ের মানে মাংসগুলো প্রচণ্ড পরিমাণে ব্যথা করে। 50-60 কিলোমিটারের পর থেকেই ব্যথা শুরু হয়, প্রচুর ব্যথা। সিটগুলো আরেকটু পাশ, আরেকটু নরম এবং এয়ার ভেন্টিলেশনের ব্যবস্থাটা আরেকটু ভালো থাকলে অনেক ভালো হইতো। এরপর একটা খারাপ দিক যদি বলতে হয় তাহলে খারাপ দিক কি বলা যায়, আর তো কোনো খারাপ দিক মনে পড়তেছে না। বাইকের ইঞ্জিনটা গরম হইলে খুব বাজে একটা সাউন্ড হয়, এটা একটা খারাপ দিক। যখন বাইকের ইঞ্জিনটা বেশ কিছুক্ষণ চালাবেন, গরম হয়ে যাবে, তখন ইঞ্জিন থেকে খুব বাজে একটা সাউন্ড হবে, ক্যাট 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 এরকম। তবে এটা আবার অটোমেটিকলি ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার পর ঠিক হয়ে যায়। যদিও বেশি গরম হওয়া অবস্থায় সব বাইকের সাউন্ডই নষ্ট হয়, তবে জিক্সার গাড়িটা একটু বেশি সাউন্ডটা ফেটে যায়। হয়তো বা টেপে অ্যাডজাস্ট করলে জিনিসটা সাউন্ড হয়তো একটু কমতে পারে, কিন্তু এটা তো আসলে একটা সমস্যাই জিক্সার বাইকের। তো এরপর আর প্রবলেম যদি বলতে হয়, কি প্রবলেম বলা যায়, সেটা হলো বাইকের বল রেসার অনেক দ্রুত চলে যায়। আমারটা আলহামদুলিল্লাহ এখনো বল রেসার আমি স্টক নিয়ে চালাচ্ছি, তবে বল রেসারটা একটু উইক শব্দ করে এবং হ্যান্ডেলটা যথেষ্ট পরিমাণে টাইট হয়ে গিয়েছে। আমার মনে হয় এটা যদি আমি চেক করি বল রেসারটা নষ্টই বের হবে এবং বল রেসারটা হয়তো বা চেঞ্জ করতে হইতে পারে। এটা একটা খারাপ দিক বাইকের। এরপর খারাপ দিক হলো এফআই বাইকটার আরেকটা খারাপ দিক আছে, শুধুমাত্র এফআইটা এর টপ এন্ডে পাওয়ার একটু কম। কার্বোরেটরটা আমি তো এভাবে এত বেশি দীর্ঘ সময় চালাই নাই, তবে কার্বোরেটর ইউজাররা বলে যে কার্বোরেটরটা নাকি টপ এন্ডে এবং ইনিশিয়ালে পাওয়ারটা একটু বেশি এর থেকে। তবে পাওয়ার নিয়ে এই বাইকের কোনো কমপ্লেন কেউ করতে পারবে না। এখন কম্পেয়ার যদি করেন কার্বোরেটর জিক্সারের সাথে, তাহলে হয়তো বা একটু পিছিয়ে থাকতে পারে। এগুলাই এই বাইকের খারাপ দিক। কিন্তু এই বাইকের বেশ অনেকগুলো ভালো দিক আছে, যে ভালো দিকগুলোর কারণে এই বাইকগুলো আমি নিয়েছি এবং আমি হয়তো বা সাজেস্ট করবো কাউকে নেওয়ার জন্য। এখন কোনো কিছুই আসলে 100% পারফেক্ট না, একটু না একটু ফল্ট থাকবেই। না, বাসগুলো খুব সুন্দর করে ক্রস করলো,
কোনো কিছুই দুনিয়াতে পারফেক্ট না, সব কিছুরই ভালো দিক আছে, সব কিছুরই খারাপ দিক আছে। এখন আপনি দেখবেন আপনার সাথে ভালো দিকগুলো কতটুকু যায় এবং খারাপ দিক আপনি কত খারাপ দিকগুলো আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন, ঠিক আছে? এখন আপনার কাছে যদি অর্থিত মনে হয় এই প্রাইসে এই খারাপগুলো আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন, তাহলে গো ফর ইট। আর যদি মনে হয় যে না, তাহলে আপনার চয়েস চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো সামনে তো একটা বাজার আছে, বাজারটা আমি পার করে তারপর বলতেছি যে কি খারাপ দিক আছে। আচ্ছা, বাজারের আগে সবসময় চেষ্টা করবেন বড় গাড়িগুলোকে ওভারটেক করে ফেলা, কারণ এগুলো আসলে বাজারের মধ্যে দাঁড়ায়, তো দাঁড়ালে আপনার টাইম অনেকটুকু লস করে ফেল। প্রথম ভালো দিকটা হলো যে বাইকের লুকসটা অনেক 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 বেশি সুন্দর। স্পেশালি আমার কাছে অনেক ভালো লাগে এর কম্পারেটিভ যে সকল গাড়ি আছে ওগুলোর তুলনায়, স্পেশালি বাইকের ব্যাক সাইড এবং সাইডের পার্টটুকু, এবং এর যে ট্যাঙ্ক, তারপর রাইডার সিট এবং পিলিয়ন সিটের যে কার্ভেচারটা একদম খুব সুন্দর একটা ঢেউয়ের মতন, এই জিনিসটা খুব সুন্দর লাগে আমার কাছে। সেকেন্ডলি বাইকের ভালো দিকটা হলো বাইকের পাওয়ার। আলহামদুলিল্লাহ বাইকের পাওয়ারটা একদম পুরো পারফেক্ট। এখন ছাত্রী রাইডারদের জন্য জিনিসটা একটু ক্ষতিকারক, বাট আলহামদুলিল্লাহ পারফেক্ট একদম পাওয়ার। ধরেন আমি দুইটা গাড়িকে ওভারটেক করার জন্য, দুইটা গাড়ি ধরেন পাশাপাশি যাচ্ছে, বা একটা গাড়ি যাচ্ছে আর একটা গাড়ি উল্টা দিক থেকে আসছে, এই সময় যদি আমি ওভারটেক করতে চাই অনেক ছোট গ্যাপেই আমি ওভারটেক করে ফেলতে পারি আলহামদুলিল্লাহ, ভালো পাওয়ার থাকার কারণে। এরপরের ভালো দিকটা হলো যে বাইকের ব্যালেন্সিং এবং কন্ট্রোলিং অনেক ভালো। মানে হাই স্পিডে বাইকটা অত বেশি কাঁপে না, যথেষ্ট স্টেবল থাকে, এবং যে কোনো স্পিডে আমি বাইকটা নিয়ে যে কোনোভাবে মোড় কাটতে পারি খুব আরামে, খুব স্মুথলি। এরপরে ভালো দিক হলো বাইকটা ভাইব্রেশন একটু কম বলা যায়। ধরেন আপনার 80-র নিচ পর্যন্ত ভাইব্রেশনটা অত বেশি আপনার কাছে মনে হবে না। 80-র পর্যন্ত, 80-র পরে হয়তো বা একটু হ্যান্ডেল বারে ভাইব্রেশন আসতে পারে, আর 90-এর পরে ভাইব্রেশনটা হ্যান্ডেল বার, ফুট রেস্ট সব জায়গায় চলে যাবে। তবে 85-90 স্পিডে আপনি আরামে ক্রুজ করতে পারবেন হাইওয়েতে বাইকটা নিয়ে, এর পাওয়ার, ব্রেকিং সব কিছু মিলিয়ে। আচ্ছা, তো এরপরের ভালো দিকটা হলো মাইলেজ। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে বাইকের পাওয়ার অনুযায়ী মাইলেজটা যথেষ্ট ভালো, তবে অনেকে মাইলেজ খারাপ পান। আমি অনেক ভালো মাইলেজ পাই, আমি এভারেজে 50 মাইলেজ পাই, 50 থেকে 51, 52। হাইওয়েতে তো আমি এই বাইকে আরামসে 55 to 60 মাইলেজ পাই, আর সিটিতে মাইলেজ পাই 45-40 এরকম। ওই আর কি এভারেজে আপনার হাই এভারেজে আপনার মনে করলেন যে মাইলেজ এরকমই হয় যে 50-র আশপাশে। আচ্ছা, তো এরপরে বাইকের আর ভালো দিক কি বলা যায়, বাইকটা মোটামুটি ভালোই রিলায়েবল, তেমন কোনো কিছুই প্রবলেম দেয় না, ইস্যু দেয় না, যথেষ্ট ভালোই লাগছে বিষয়টা আমার। 9000 কিলোমিটার আসলে আমার কিছুই করতে হয় না বাইকে। এরপরে বাইকের আরেকটা ভালো দিক বলা যায় বাইকের হেডলাইট। এর যেই সমসাময়িক বাইকগুলো আছে ওই বাইকগুলোর সাপেক্ষে এই বাইকের হেডলাইটটা যথেষ্ট পরিমাণ পাওয়ারফুল। যেমন আপনি বলতে পারেন যে এক্স ব্লেডের চাইতে লাইটটা ভালো, এফজেডের চাইতে তো অনায়াসে এই গাড়ির লাইট অনেক 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 বেশি ভালো। ঠিক আছে। এরপরে আর ভালো দিকগুলোর মধ্যে কি আছে, বাইকের পেইন্ট কোয়ালিটিটা আমার কাছে এভারেজ লাগছে, তবে আমি ভালো আর খারাপ দিলে মাঝামাঝি রাখবো, তবে আরেকটু ভালো করতে পারতো। আর বাইকের বিল্ড কোয়ালিটি মোটামুটি, ভালো বলা যাবে না, ভালো বলা যাবে অ্যাকচুয়ালি, তবে খারাপ বলা যাবে না বাইকের বিল্ড কোয়ালিটিকে, এভারেজ। কুকুর হতে সদা সাবধান। আচ্ছা,
তবে বাইকটা বাজেট অনুযায়ী আমার কাছে মনে হয় যে ঠিক আছে, কারণ আসলে সব কিছুরই তো দাম বেশি এখন, সব বাইকেরই দাম বেশি, কোনো বাইকেরই দাম এখন আর নাগালের মধ্যে নাই। তবে এর আশপাশে দাম আছে হলো আপনার এফজেডএস ভিতর, সেটার দাম মনে হচ্ছে যে বেশ কম, বেশ বলতে হয়তো 10,000 টাকার মতো কম হতে পারে। তবে সেই বাইকটার সাথে এটা যদি আমি কম্পেয়ার করি, এর হেডলাইট ওটার চাইতে ভালো, পাওয়ার এফজেডের চাইতে ভালো, লুকস অবশ্যই আমি বলবো এফজেডের চাইতে ভালো। ও ছাপরি রাইডার, কত স্পিডে চালাইতে হয় ভাই, হাইওয়েতে তো 70 স্পিড মডারেট। ও যেই জায়গায় যাক, আমি এই স্পিডে যাব কিন্তু ঠিকই ওর সাথেই পৌঁছাবো। দেখেন, হাইওয়েতে জোরে চালানোর জন্য কখনো আগে যাওয়া যায় না, ও যতই জোরে চালাক, দিন শেষে যদি কোনো গন্তব্যে যাই, যে গন্তব্যে আমি যাব, ধরেন যে সামনে যে জায়গায় বাজার আছে, এই বাজারে যাই ঠিকই আমরা একসাথে মিট করব। আর যদি নাও করতে পারি, খুব বেশি হলে আমার 5 মিনিট আগে যাবে। কিন্তু হাইওয়েতে এই জোরে চালানোটা অনেক 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 বেশি রিস্কি, বেশি আস্তে চালানো ঠিক না। ও রেড লাইন ঝিনুক চালায়, আমার খুব ভালো লাগে। মানে শেরপুরের মোটামুটি সব বাস লাভারদের একটা মধ্যমণি বলা যায় টেনিস ক্লাব রেড লাইন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে হাইওয়েতে এই 70-র উপরে, বিশেষ করে এরকম যেগুলো আর কি টু ওয়ে রোড, টু ওয়ে রোডে 70-র উপরে নেওয়া চালানোটা যথেষ্ট পরিমাণে রিস্ক। আপনার 75, খুব বেশি হলে 80, এর বেশি চালানোটা প্রচণ্ড রিস্কি। কারণ অটো চলতেছে ভাই, অটোর মানে বিন্দুমাত্র কোনো কমন সেন্স নাই, যে কোনো সময় অটো ঘুরাই দেবে হঠাৎ করে সামনে। এখন আপনার যদি 75 স্পিড থাকে, আপনি ব্রেক ধরে ওর পর্যন্ত যেতে যেতে মানে 15-20 নামাইতে পারবেন। 15-20 অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতিটা সহনশীল হবে। কিন্তু যদি আপনি 80-র উপরে 100-তে চালান, 90-এ চালান, তাহলে আপনার ব্রেক ধরতে ধরতে ওর সাথে দুর্ঘটনা ঘটার স্পিড হয়ে যাবে তখন আপনার 30-40। 30-40-এ স্পিডে অ্যাক্সিডেন্ট করাটা কিন্তু যথেষ্ট পরিমাণে রিস্কি। তবে একদম খালি রোড, টু ওয়ে রোড, আপনি একদম 100% শিওর যে কেউ হঠাৎ করে আসবে না, হঠাৎ করে একটা অটো ঘুরাই দিবে না, হঠাৎ করে একটা কুকুর দৌড় দিবে না, হঠাৎ করে একটা ছাগল আসবে না, সেইখানে আপনি 100-র উপরে চালাতে পারেন। এরপরেও রিস্ক। স্পিড সবসময় আসলে আমাদের বর্জন করা উচিত, অ্যাভয়েড করা উচিত। আপনি জেন্টলি রাইড করেন, ওয়েদারটা, রোডটা এনজয় করেন। হাই স্পিডে রাইড করে তো ভাই রোডও এনজয় করা যায় না। আপনি রাইডটা এনজয় করতে পারবেন না যদি আপনি স্পিডে রাইড করেন। আপনি এরকম স্পিডে রাইড করেন, আপনি সব কিছু এনজয় করতে পারবেন, সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যে বাইকের ভালো দিকগুলা, আমার কাছে এগুলোই ভালো দিক মনে হয় যে এফজেডের চাইতে এই বাইকের ব্রেকিংটা একটু কম। এফজেডের ব্রেকিং এই বাইকের চাইতে ভালো, তবে কন্ট্রোলিং, ব্যালেন্সিং দুজনেরই একদম টপ নচ। এফজেডেরও যা, এই বাইকেরও তাই, কোনোটাকে আপনি পিছনে রাখতে পারবেন না। মাইলেজও আমি বলবো যে সমানই। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই বাইকের মাইলেজটা বেশি, তবে অনেকের কাছেই হয়তো এফজেডের মাইলেজটা বেশি পাবে, এর আসলে আমার কোনো ব্যাখ্যা নেই। কিন্তু ইয়ামাহার ইঞ্জিনগুলো বেশি রিফাইন্ড, ইয়ামাহার মাইলেজটা ভালো। আর এফজেডের সাউন্ডটাও গরম হয়ে যাওয়ার পরে এই বাইকের চাইতে ভালো থাকবে। ট্রাক থেকে ছোট ছোট ধুলিকণা উড়ে এসে লাগতেছে, পুরা মনে হচ্ছে যে সূচ এসে আমার হাতে বিঁধতেছে। দিতে হবে একে, মোড়ের মধ্যে আমি উঠে দিলাম, কাজটা ঠিক হলো না। যদিও আমি দেখে নিয়ে শিওর হয়েছিলাম যে খালি, এরপরে মোড়ের মধ্যে ঠিক না। 732 কিলোমিটারে নাকি আগেই গেছিলাম, এটা খেয়াল করি নাই, সম্ভবত 732 কিলোমিটারেই এই ট্রাকটা চলে গেল। তাহলে আমার এই এক ডাকে যেহেতু 1 লিটার তেল থাকে, আমি হাইওয়েতে 60 মাইলেজ পাবো। তাহলে আরামসে আমার 733-এর সাথে 60 যদি আমি যোগ করি, তাহলে 793।
তাহলে এই দাগ যাবে আমার 793 কিলোমিটারের আশপাশে। দেখেন 60 কিলোমিটারই যাবে এই তেলে। একবার শুধুমাত্র হাইওয়েতে আমি 68 কিলোমিটার চালাতে পেরেছিলাম এই এক দাগ তেল দিয়ে। ওই এক দাগে সাধারণত 1 লিটার তেলই থাকে। আচ্ছা, ওয়েদারটা খুব সুন্দর, একদম ফাঁকা হাইওয়ে, আকাশে নীল আভা, সাদা মেঘ, মাঝে মাঝে 2-1টা গাড়ি ক্রস করতেছে, বেশ ভালোই লাগতেছে এইভাবে রাইড করতে, খারাপ না। আচ্ছা, অ্যাপ্রিলের থেকে সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে এই বাইকটা ভালো, কারণ আমার আসলে হাইওয়েতে চলার জন্য একটু পাওয়ার দরকার। তো গাড়িটা দেখতে যদি সুন্দর না হয় কেমন হবে। তবে হ্যাঁ, এফজেডের আরেকটা জিনিস এই বাইকের থেকে ভালো আছে, সেটা হলো কমফোর্ট। এফজেডের কমফোর্টটা ভালো হবে এর থেকে, এফজেডের সিটটা ভালো। এবং এই বাইকে লং রাইডে যেভাবে কোমর কিংবা পশ্চাৎ দেশে হাই হাই যে দেখতেছে, এরপরে ঘুরাই দিতেছে ব্যাক করো, আমাকে দেখলো, দেখার পরেও যেন আবার আমার সামনে দিয়ে ঘুরাই দিবে, মানে যেন বলতেছে যে ভাই অ্যাক্সিডেন্ট করে দুইজনেরই ক্ষতি করি। মানে একটু বিন্দু মাত্র কমন সেন্স মনে হয় এদের মাথার মধ্যে নাই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে এফজেড এর কমফোর্টটাই বাইকের থেকে ভালো হবে, কিন্তু ভাই এফজেড এর লুকসটা তো ভাই এত বেশি ভালো না। ওই যে ওই বাইকটাই তখন যে আমাকে ওভারটেক করে গেছিল, দেখছেন? আমি কিন্তু ওই 65 to 75 এর মধ্যেই রাইড করতেছি, ধরে ফেলেছি। এটাই স্বাভাবিক, যতই জোরে রাইড করো না কেন হাইওয়েতে আসলে একটু টেকনিকের উপর জিনিসটা ডিপেন্ড করবে, কত দ্রুত গন্তব্যে যেতে পারছো। খুব ডেঞ্জারাস একটা মোড়। আচ্ছা, এই রোডে বেশ কয়েকটা জায়গায় এরকম স্লিপিং বা স্লিপার বিট আছে। তো এই বিটগুলার সুবিধা হলো, বিটগুলো হাই স্পিডে যদি আপনি চালায় দেন অসুবিধা হবে না, কিন্তু অসুবিধাটা হলো সেইখানে যখন আপনি একটু কম স্পিডে বিটগুলোর উপর দিয়ে যাবেন তখন একটু জোরে ঝাঁকির লাগবে, যে জিনিসটা একটু অসহনীয়। তবে একটা জিনিস হয়েছে যে আপনার এই বিটগুলা দেখছেন বাসটা কোন দিক দিয়ে গেল, কারণ এই বিটটা আসলে মাঝখান দিয়ে এবং কিছু কিছু জায়গা দিয়ে একদম প্লেন হয়ে গেছে। যেমন এই যে আমি যে যাচ্ছি মাঝখানের সাইডটা দিয়ে, এই জায়গাটা মোটামুটি প্লেন, কারণ এই দিকের গাড়িগুলো এই পাশ দিয়ে চাকাগুলো পরে, আবার ওই পাশ থেকে আসার গাড়িগুলো চাকাগুলাও মাঝখানে পড়ে, ফলে মাঝখানের বিটটা স্মুথ হয়ে গেছে আর কি। আচ্ছা, স্মুথ হয়ে যাওয়ায় সুবিধা হয়েছে যে মাঝখান দিয়ে গেলে খুব একটা বেশি ঝাঁকির লাগে না, কিন্তু অসুবিধাটা হলো এই রোডে যারা নিয়মিত চলে 3 চাকার সিএনজি, তারা এই জিনিসটা আবার জানে, এবং এর ফলে এরা কি করে, পিছনের গাড়ি দেখা তো দূরে থাক, উল্টা পাশ থেকে ট্রাক আসতেছে সামনে, এই গাড়িটা দেখার পরেও সিএনজি মানে ডাইনে চাইবে মাঝখান দিয়ে চলে যাবে। ভাইরে ভাই, কি পরিমাণে যে রিস্কি এটা বলার বাহিরে, তেল নেবে। এবং এর ফলে যে কি পরিমাণ সিএনজি নিজেও দুর্ঘটনায় পড়ে, অন্য গাড়িকেও দুর্ঘটনায় ফেলায়, এবং নিয়মিত দুর্ঘটনা ঘটে। এবং সিএনজি যে পরিমাণের একটা পাতলা যান, মানে এর দুর্ঘটনা ঘটলেই যারা যাত্রী থাকে, ড্রাইভার থাকে, সবাই মানে স্পট ডেড, এরকম অবস্থা হয়ে যায়। আসলে সবকিছু যেটা বলতেছিলাম যে সবকিছু মিলিয়ে যদিও এফজেডের কিছু ভালো দিক আছে, এই বাইকের কিছু ভালো দিক আছে, কিন্তু আমার কাছে লুকসটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, মাইলেজটা প্রায়োরিটি ছিল, পাওয়ারটা প্রায়োরিটি ছিল, তাই আমি এই বাইকটা নিয়েছি। তো আমার মতো যারা লুকসটাকে একটু প্রায়োরিটি দিবেন, মাইলেজ ঠিক আছে, পাওয়ার ঠিক আছে, ব্রেকিং যে খুব খারাপ তা বলবো না, ব্রেকিং মডারেট, চলার মতন ভালো, একটু 19-20 হবে আর কি, তারা আর কি এই বাইকটা নিতে পারেন।
আর যাদের কাছে মনে হয় যে কম দামে ওটা ভালো ব্রেকিং ব্যালেন্সিং পাচ্ছে, ওরা ওটা নিয়ে নেয়। আমার মতে যারা একটু নতুন রাইডার তারা এফজেড নিলে ভালো হয়। ব্রেকিং ব্যালেন্সিং ভালো তো, আবার পাওয়ারটাও কম। যারা একটু ভালো এক্সপিরিয়েন্সড রাইডার, একটু এক্সপিরিয়েন্সড এবং যারা লুজ প্রায়োরিটি দেন, তারা এই বাইকটা নিতে পারেন। আর যারা অনেক বেশি মানে একটু বয়স বেশি, তারা এই বাইকটা অ্যাভয়েড করেন। যাদের বয়স বেশি তারা একটু এফজেড বাইকটাই নেন, কারণ এই বাইকের কমফোর্টটা বেশি ভালো, আরাম পাবেন অনেক বাইকটা চালায়। তো দ্যাটস ইট। আশা করি বাইক সম্পর্কিত সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। এরপরও এই বাইক নিয়ে আমি রেগুলার হয়তোবা ভিডিও ব্লগ দিব, তারা সাথে থাকবেন, দেখবেন এবং আমাকে জানাবেন যে কি কি জানতে চান। কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।